আমি হাত কেটেছি। আচ্ছা আচ্ছা স্যার চুল ছিঁড়ছি, এরকম টেনে চুল ছিঁড়ছি। এই ভালো থাকলাম, এই একটা মনে করেন একটা খুশির একটা মুভি দেখলাম, একটা মুভি দেখে একটু হাসি আসলো, আবার মুভিটার উপরে রাগ উঠলো। এখন চিন্তা করলাম না যে আব্বু ডাক দিল না আম্মু ডাক দিল পেছন থেকে। আর তারপরে বের হয়ে গেলাম, মাঝে মাঝে ইচ্ছা হয় যে গাড়ির সামনে দিয়ে চলে যাই। আমাকে আশেপাশে কেউ নাই, আমার সাথে কেউ নাই, আমার ইমোশনাল সাপোর্টের জন্য কেউ নাই। এটা অনেক মাথায় আসে। একা একা থাকতে আমার খুবই কষ্ট হয়। যখন একটা মানুষের খুব বেশি রাগ থাকে বা ইম্পালসিভ হয়, খুব বেশি ডাউন বা ডিপ্রেশন ফিল করে, আত্মহত্যার চিন্তা অনেক বেশি আসে, এই সময়গুলোতে আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি যেগুলো এই বিষয়গুলো কমাতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কেমন আছেন আপনি? এই তো আছি ভালোই। আসলে বলতে পারছি না ভালো না খারাপ। আচ্ছা আচ্ছা সেটার জন্যই আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাম কি আপনার? আমার নাম তানিয়া। আচ্ছা, বয়স কত আপনার? 28। কি করেন পেশাগতভাবে আপনি? পড়ালেখা করছি, স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কথা শুরু করি। জি। আচ্ছা তানিয়া, বলেন তো কি কষ্ট আপনার বা কি সমস্যার জন্য আপনি আসছেন আজকে? আসলে আমার অনেক বেশি ইমোশন কন্ট্রোল করতে পারি না, অনেক বেশি রাগ হয়ে যায়, অনেক এত চরম পর্যায়ে রাগ উঠে যায় যে আশেপাশে কাউকে সহ্য হয় না। আচ্ছা ইচ্ছা করে যে তারা এক্সিস্ট না করুক, তারাও না থাকুক আমার আশেপাশে। ভাঙচুর করা শুরু করে দিই, কারো কোনো কথা একটু ছোটোখাটো একটা কিছু বললো সেটাও সহ্য হয় না। ভাত খেতে বললেও বনজনে ইচ্ছা করে কেন আমাকে খাইতে বলছে, আমি যখন খাবো আমার খাওয়াটা আমি খাবো, আমায় কেন ভাত খেতে বলছে। তো তখন ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, কারোর সাথে আমার মিল হয়ে আমি থাকতে পারি না। পরে আবার আমার খুব খারাপ লাগে এটা নিয়ে। কিন্তু এই রাগটা আমি একদমই কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। আচ্ছা আচ্ছা, রেগে যে সর্বোচ্চ কি কি করেন আপনি? কি কি করছেন এই পর্যন্ত ম্যাক্সিমাম? আসলে সেলফ হার্ম অনেক করেছি। সেলফ হার্ম করছেন? হ্যাঁ, সত্যি বলতে গেলে সেলফ হার্ম করেছি অনেক। ভাঙচুর তো করেছি। এমনও আছে যে রাগের চোটে যার সাথে রাগটা হলো তার উপরে জিনিসপত্র ছুঁড়ে মারছি। তাছাড়া নিজেকেও সেলফ হার্ম করছি। নিজেকে অনেক কষ্ট দিয়েছেন? হ্যাঁ, নিজেকে অনেক। সেলফ হার্ম কিভাবে করেন? আমি হাত কেটেছি। আচ্ছা আচ্ছা। স্যার চুল ছিঁড়ছি, এরকম টেনে চুল ছিঁড়ছি, হাত কাটছি স্যার। আচ্ছা হাতে পরে এখন হাতে দাগ যেন না বোঝা যায়, পায়ে কাটছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওড়না দিয়ে নিজেকে গলার মধ্যে এরকম টাইট করে আটকায় রেখে দম বন্ধ করে রাখার ট্রাই করছি। যত রকম ভাবে নিজেকে কষ্ট দেওয়া যায়। এটা বিশেষ মানে যখন ইমোশনের প্রতি কন্ট্রোল থাকে না, খুব স্ট্রেস থাকেন, খুব রাগ হয়, খারাপ বোধ হয়, তখন আপনি এটা করে একটু মনটাকে একটু হালকা লাগে তখন, তাই তো? হ্যাঁ স্যার, হালকা লাগে, কিন্তু তারপরেও অনেক রিগ্রেট ফিল পরে করতে আবার থাকি। মানে অপরাধ বোধ কাজ করে যে কেন করলাম এটা, আমি তো ঠিক করি নাই, নিজের এভাবে করলাম। কন্ট্রোলটা ওই সময় থাকে না। আচ্ছা, আপনার মুড সুইং করে কেমন? মুড সুইং আসলে অনেক বেশি মুড সুইং করে। মুড সুইং এর কারণে আমার মনে হচ্ছে যে আমার এই ইমোশন কন্ট্রোল হচ্ছে না। রাগের কারণটাই আমার মনে হয় মুড সুইং। এই ভালো থাকলাম, এই একটা মনে করেন একটা খুশির একটা মুভি দেখলাম, একটা মুভি দেখে একটু হাসি আসলো, আবার মুভিটার উপরে রাগ উঠা স্টার্ট করলো। যে মুভিটার মধ্যে যে ক্যারেক্টারটার জন্য বা যে নায়কটা এত খুশি হলো, ওর কেন আবার এরকম হলো, আবার ওকে আমার সাথে কম্পেয়ার করা স্টার্ট করলাম করে তখন আবার নিজের অতীত বা নিজের হচ্ছে না ভবিষ্যৎ, এগুলো সব চিন্তা করে আবার সাথে সাথে মুডটা খারাপ হয়ে যায়। মানে কোনো সিচুয়েশনে একটু বেশ ভালো ফিল করেন, কয়েক ঘন্টা থাকে, আবার কোনো কারণে ডাউন হয়ে যাচ্ছে, বা একদিন দুদিন পরে দুদিন ভালো থাকতেছেন, হুট করে আবার কোনো বিষয় ছাড়াই আপনার বা কোনো কারণে অনেক বেশি ডাউন হয়, ডিপ্রেস হয়ে যাচ্ছে, এরকম ওঠানামা করে। আচ্ছা জি, এমনও ডিপ্রেশন হয় যে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। খুব খারাপ, খুবই খারাপ লাগে, খুবই ডাউন লাগে যে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। আবার এটা নিয়েই খারাপ লাগতে থাকে যে বিছানা থেকে কেন উঠতে পারতেছে না, বিছানা থেকে কেন উঠছে না, এটা নিয়ে আবার খুবই চিন্তিত লাগে। আবার ওটা ওসব কারণে আবার কেউ আবার সে ডাক কেন দিল না, ওটা নিয়ে আবার তার সাথে যে বলি যে কে আমি বিছানা থেকে উঠি না, একটু খবরও নিল না, একটু ডাকও দিল না। আবার তারা ডাক দিতে আসলে আবার চিল্লাই যে আমি একটু শুতেও পারবো না, আমি একটু আরামও করতে পারবো না। স্যার, তো সব কিছু নিয়ে একদম হিবিজিবি লাগে সবকিছু। হুটহাট করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কেমন, বা হুট করে কিছু একটা করে ফেলার প্রবণতা কেমন?
এটা তো অনেক বেশি। কিরকম? ইম্পালসিটি আমার মনে হয় আমার মধ্যে অনেক বেশি হাই। কিরকম? আমি হুট করে কিছু একটা মানে মনে করেন আমার অনেক কেনাকাটা হয়ে যায়, অনেক অনেক অনলাইন শপিং করে ফেলি। এই শুয়ে অনলাইন শপিং করতে করতে প্রয়োজন নাই, টাকা নাই, ধার করে ইয়া করে ফ্রেন্ডের থেকে ধার করে, ফ্রেন্ডদের সাথে সম্পর্কও খারাপ হয়েছে এইসব কারণে, কিন্তু কেনাকাটা থামাতে পারে না। এমন আছে যে এখনো প্যাকেটও খুলি নেই ওগুলার। আচ্ছা আচ্ছা, মানে কেনাকাটা তো মেয়েরা করে, পছন্দ করে সবাই, কিন্তু না, যেটা হয় যে অস্বাভাবিক ভাবে কিনে জি ফেলে। অস্বাভাবিক কেনাকাটা যে স্যার এখন প্যাকেটই খুলি নাই এখনো, এরকম 3-4 মাসে কিনে রেখে দিচ্ছি, এখনো প্যাকেটই খুলে দেখি নাই যে আসলে কি কিনেছি। মাঝে মাঝে ডেলিভারি আসে, আমি ভুলে যাই যে কি কিনলাম, এই ডেলিভারিটা আসলো কিসের, টাকাটা যে দিব কিসের, আর হুট করে আর কি করেন, আর কি করেন? তাছাড়া হুটহাটের মধ্যে আছে কিছু জিনিস, যেমন বাসা থেকে বের হয়ে গেলাম, এখন চিন্তা করলাম না যে আব্বু ডাক দিল না আম্মু ডাক দিল পেছন থেকে, আর তারপরে বের হয়ে গেলাম, মাঝে মাঝে ইচ্ছা হয় যে গাড়ির সামনে দিয়ে চলে যাই। কারো কেউ যদি কোনো কথা বলে, সেটার তাকে শেষ করতে দেওয়ার আগেই আমি কথা বলো, তারটা আমিই বলে দেওয়া স্টার্ট করে দিচ্ছি। হুট করে অনেক বেশি খেয়ে ফেলেন, দেখুন কখনো হয় যে অনেক খেয়ে ফেলেন একদম? হ্যাঁ আসলে বিঞ্জ ইটিং যেটাকে বলে স্যার, হ্যাঁ আসলে হয় এটা, অনেক বেশি খাওয়ার। ডায়েট করেন? ডায়েট কন্ট্রোল করি, এটাও ট্রাই করি যে ডায়েট কন্ট্রোল করতে হবে। এমন হয় যে মাঝে মাঝে খাই না, এরপরে যখন খাইতে হয় তখন খাইতে মানে অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে, মনে হয় যে কেন করলাম, এটা কেন করলাম, এটা করা উচিত হয় নাই, মানে এমনও মানে একদম বমি ভাব চলে আসে যে এত খেয়ে ফেললাম, এটা কি করলাম। ভালো বলেছেন। আচ্ছা, আপনার সম্পর্কগুলো আপনার টেকে কেমন? আপনার যে কোনো সম্পর্ক, সেটা আপনার ভালোবাসার সম্পর্ক হোক বা ফ্রেন্ডদের সাথে সম্পর্ক হোক বা অন্য ফ্যামিলি মেম্বার, যে কোনো সম্পর্ক আপনার টেকসই কেমন সম্পর্কগুলো আপনার? সম্পর্ক টেকসই আসলে আমি এটার বুঝতে পারি না, কারণ আমার সম্পর্কগুলো কখনো ভালো মতন টিকেই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি যেটা নিয়ে কীভাবে বলবো সেটাই আমি বুঝতে পারি না, কারণ সেটা কেন টিকে না বা কী কারণে টিকে না। মাঝে মাঝে এমন মনে হয় যে কারোর সাথে আছি, ঠিক আছে আছি, ভালো কথা, আবার তার সাথে কেন আছি এটাও অসহ্য লেগে ওঠে। মানে ইচ্ছা করে যে কিছু একটা বললো সহ্য করতে পারে না, বাবা আমার কথাই সহ্য করতে পারে না, আর প্রেমের সম্পর্ক মনে হচ্ছে গলাটা টিপে মেরে ফেলে দেয় একদম গলা, মানে তাকে মেরেই ফেলি, তার থেকে কেন আমি কথা শুনবো, একটু হালকা একটা ছোট একটা কথাও বলে, কিন্তু আবার আমার কথা ঠিকই শোনা দিতে ইচ্ছা করে, সে কোনো ভুল করলে তার পয়েন্ট আউটটা ঠিকই করাই দিই। মানে আমার কখনো এমন হয় নাই, আমার মনে হয় না আমার কখনো কোনো লং টার্ম রিলেশনশিপ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ফ্রেন্ডদের মধ্যেও এরকম, এসব কারণে আমার অনেক ফ্রেন্ড হারানো গেছে, যে অনেকটা একা ফিল হয়, তাই তো এসব কারণে? লোনলি স্যার, হ্যাঁ অনেক একা তো অনেক ফিল করি। আচ্ছা, ফ্রেন্ডদের মাঝেও কি সম্পর্ক টেকে না? ফ্রেন্ডদের বান্ধবটা সম্পর্ক টেকে না, মানে টেকাতে চাইলেও টেকে না। সেনসিটিভ মনে হয় নিজেকে মাঝে মধ্যে? নিজেকে সেন্সিটিভ আসলে, হ্যাঁ সেন্সিটিভ মনে হয়, নিজেকে অনেক সেন্সিটিভ মনে হয় সব কিছুর মাধ্যমে। সে ফ্রেন্ডরা একটু হাসি ঠাট্টা করে না, তো হাসি ঠাট্টা করলে একটু মনে করে একটু আমার মজা নিল, আমি জানি যে মজা নিচ্ছি, কিন্তু কেন নিল আমার, এটা কেন নিবে সে আমার মজা, সে আমার সাথে দুষ্টামি কারণ করবে, কিন্তু আমি কিন্তু ঠিকই আবার তাদের সাথে দুষ্টামি করতেছি, তাদের একটু দুষ্টামি করে একটু মজা নিলাম তাদের, যে হ্যাঁ তুমি তো এরকম, তুমি সেরকম। তা আমারটা কেউ যদি বলতে দেয় তাহলে একদম আমার ওখানে ঝগড়াঝাটি করে এমন হয় যে আমার সাথে সাথে ওখান থেকে চলেই গেছি, আবার ইম্প্যাক্টে ইম্পালস অ্যাকশন। আচ্ছা, এমন হয়েছে আপনাদের আগের সম্পর্কগুলোতে যে আপনার তার প্রতি খুবই আপনি ডিপেন্ডেন্ট, ইমোশনাল হোক বা যেভাবে খুব নির্ভরশীল তার প্রতি, তাকে অনেক বেশি আপনি লাভ করেন বা তার প্রতি আবেগটা অনেক বেশি, পাশাপাশি তাকে আপনি শত্রু মনে হয় বা একটা বিরোধটা তার প্রতি একটা ফিল হয়, এটা ফিল হয়, এরকম ফিল হয় কিনা আপনার? জি স্যার, এক্স্যাক্টলি এরকমই ফিল হয় সব বেশিরভাগ সম্পর্কগুলোতে, স্পেশালি যখন লাভের সম্পর্ক হয়, যখন ভালোবাসা, কোনো বয়ফ্রেন্ড যখন ছিল, তখন এক্স্যাক্টলি এমনই ফিল হলো স্যার, যে তাকে এতই লাভ করছি কিন্তু সাথে তাকে সহ্য করতে পারছি না, বললাম না যে একেবারে মানে ঘৃণা আর ভালোবাসার একটা মিক্সচার হয়ে গেল স্যার, যে আমি কি করব আমি বুঝতে পারি না। তখন এমন হয় যে ভালোবাসার লোড নিতে পারতেছে না তারা, এমনও তো হয় মাঝে মধ্যে, হতে পারে, মানে অনেক বেশি আবেগ দেখাচ্ছেন, এত বেশি মানে অ্যাটেনশন চাচ্ছেন, এত বেশি এই বিষয়গুলো, অনেক সময় এটা নিয়েও কি ঝামেলা হয়? জি স্যার, এটা নিয়ে হয়, ঝামেলা হয়।
এটা নিয়ে হয় আসলে দোনো ক্ষেত্রেই হয়, যে আমিও আবেগ দেখাচ্ছি, বেশি আবেগ চেয়েও ফেলছি, আবার সেও কেন এত আবেগ চাবে আমার কাছে, কেন আমাকে আবেগ দেওয়ার জন্য বসছি তার জন্য, আমাকে তার আবেগ দেওয়ার মেশিন, এরকমও মনে হয়। আচ্ছা, আপনার মনে হয় যে আপনার কাছের মানুষ যারা আপনজন, সেটা খুব নিজের বাবা মা হতে পারে, নিজের কাছের কোনো ইমোশনাল সম্পর্কের কোনো মানুষ হতে পারে, ইনারা আপনাকে ছেড়ে চলে যাবে, এই ভয়টা আপনার কেমন কাজ করে, বা তারা যেন না যায় সে ধরে রাখতে চায় আপনি, একটা হচ্ছে ভয় কাজ করে চলে যেতে পারে, আর যেন কোনোভাবে যেন না যায় বা না হারায় তাদের, সেজন্য অনেক বেশি চেষ্টা করেন, এরকম বিষয়টা কেমন হয়? ভয় হয়, ভয় হয় যে আমাকে ছেড়ে হয়তো চলে যাবে, আমার এরকম বিহেভিয়ার, আমার এরকম হুটহাট, এত বেশি ইম্পালস আমার মধ্যে, ইম্পালসিভিটি এত বেশি কাজ করে, এত হুটহাট সব রাগ সব কিছু, সো এটা মনে হয়। আর বাবা মার হারানো মনে হয় যেন যে অন্য কাউকে হারায় না হারায়, বাবা মা হারালে সব শেষ। আচ্ছা আচ্ছা। তো সেটার জন্য আবার গিয়ে ইয়াও করি, মানে যে বাবা মাকে জড়াও ধরি বা আবেগ দেখাই তাদের সাথে, কিন্তু এই আবেগের মধ্যেই আবার হঠাৎ করে হুট করে কোনো না কোনো একটা ঝগড়া লেগে যায়, তখন আবার গিয়ে আবার কষ্ট লাগে যে এটা কি হলো, এর থেকে ভালো চলে যাক, নাই থাকুক। কিন্তু আবার সেই একটু কিছুক্ষণ পরে আবার গিয়ে যে মানে কথা না বললেও কিন্তু মাথার মধ্যে ঠিকই কাজ, সারাটা দিন কাজ করতে থাকে যে কেন করলাম, কেন এরকম হয়, কেন এসব হচ্ছে, কেন ঠিক মতন হচ্ছে না, কেন ঠিক মতন যাচ্ছে না, আর কি কারোর লাইফ ঠিক মতন যায় না, কি আমার সাথে কি শুধু এমন হয়, আমি কি খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো, আপনার নিজেকে সবসময় মাঝে মধ্যে কি খুব লো ফিল হয়, সেলফ এস্টিম খুব লো লাগে, বা নিজেকে নিয়ে কোনো বিষয় আপনার ধারণাটা কেমন আপনার সম্পর্কে? আমার সম্পর্কে ধারণা আমি করতে পারি না ভালো করে, সেজন্যই আসলে আমি বেসিক্যালি মেইনলি আসা এখানে, কারণ আমার সেলফ এস্টিমটাই আমার মনে হয় যেন আমি এখনো রেট করতে পারছি না, কারণ আমার মাঝে মাঝে মনে হয় যে আমি অনেক সুপিরিয়র, যখন আমি চিল্লাচিল্লি এগুলো করি তখন মনে হয় যে আমি তো কারণেই করছি, আমি সুপিরিয়র, এর জন্যই আমি আমি যেটা বলবো সেটাই রাইট, তখন আমার সেলফ এস্টিম তাহলে অনেক হাই। কিন্তু এই যে যখনই আবার রিয়েলাইজ করি যে না আমি কি করলাম, এটা সব উল্টাপাল্টা করলাম, যা বললাম উল্টাপাল্টা বললাম, সেলফ এস্টিমটা পুরো ডাউন হয়ে গেল, পুরো লো হয়ে গেল। কিন্তু যদি আমি স্বাভাবিক সময় ধরি তাহলে স্বাভাবিক সময় লো থাকে, হ্যাঁ এভারেজে লো থাকতে পারে এমনি, কিন্তু যখন হাই হয় তখন ওভার হাই একদম, মানে হয়তো বা রেটিং এরও বাইরে চলে যাচ্ছে এমন হতে পারে, কিন্তু অ্যাভারেজে লো থাকে বলবো, কারণ সেটা হচ্ছে যে আমি এটাই কারণ সবসময় টেনশনটা কাজ করে যে এই আমি যা বললাম এটা কি উচিত হলো, আমার ব্যবহারটা কি উচিত হলো, আমি হাতগুলো যে আমি যে কাটতেছি, আমি যে নিজেকে দাগ জখম করে ফেললাম, জখমগুলা তো যাচ্ছে না, জখমগুলা দাগগুলো তো রয়ে গেল। আচ্ছা, আপনার মনটা সবসময় শূন্য শূন্য ফাঁকা ফাঁকা লাগে কেমন? অনেক বেশি, মানে এমটি ফিলিং হয়? অনেক বেশি এমটি ফিলিং হয়, শূন্যতা অনেক ফিলিং হয়, নিজেকে একা লাগে, শূন্য লাগে, জি মানে আমি সবার মাঝে আছি কিন্তু কেউ আমাকে বোঝে না, হ্যাঁ, আমাকে কেউ বুঝতে চায় না, আমাকে কেউ বুঝতে পারে না, অনেকের মাঝে থেকেও আমি একদম একা, আমার মনটা একদম শূন্য ফাঁকা, এরকম ফিল হয়? এরকম অনেক বেশি ফিল হয়। আচ্ছা, আমাকে আরেকটা বিষয় বলেন, আপনি একা থাকতে পারেন, কিন্তু সবারই একা থাকতে কষ্ট হয়, কিন্তু আপনার কষ্টটা কেমন হয় যখন আপনি কারোর সাথে সম্পর্ক নেই, বা একা যখন আছেন, বিশেষ কারোর সাথে ইমোশনাল সম্পর্কে জড়ান নাই, তখন আপনি কেমন বোধ করেন? না, আমার মনে হয় আমি একা থাকতেই পারবো না, এরকম লাগে, ওটা অনেক বেশি কাজ করে মনের মধ্যে, মাথার মধ্যে, যে আমি একা, আল্লাহ আমি তো একা, আমি তো একা পড়ে গেছি, আমাকে আশেপাশে কেউ নাই, আমার সাথে কেউ নাই, আমার ইমোশনাল সাপোর্টের জন্য কেউ নাই, এটা অনেক মাথায় আসে, একা একা থাকতে আমার খুবই কষ্ট হয়। এই যে একা থাকার যেন না থাকতে হয়, বা একা একা যখন সহ্য করতে পারেন না, তখন হুট করে একটা আপনার সাথে যায় না, আপনার সাথে সম্পর্ক করার মতো তার যোগ্যতা নাই, বা আপনার সাথে মানায় না, এরকম একটা মানুষের সাথে শুধু একাকিত্ব দূর করার জন্য আপনি কি মাঝে মধ্যে সম্পর্কে জড়িয়ে গেছেন কখনো? জি, বলেন তো বিষয়টা। একবার হলো কি যে আমি আসলে অনেক এরকম লোনলি ফিল করছিলাম, পরে ফেসবুকেরই মাধ্যমে এরকম একজনকে চিনি, কখনো নাম মানে কখনো দেখা হয় নাই, এমন না যে স্কুলের ফ্রেন্ড বা ইউনিভার্সিটির ফ্রেন্ড, কোনোভাবে আর কি ফ্রেন্ড তার ফেসবুকে, তার সাথে এরকম
কথাবার্তা বলা শুরু টুরু করে একটা মানে ফোনের দ্বারাই আমরা একজন একজনকে সম্পর্কে জড়িয়ে যাই, আর ফোনের দ্বারা ছবি টবি পাঠানো হয়, মানে একটা সেক্সুয়াল একটা কথাবার্তা আমাদের ফোনের মাধ্যমেই হয় সবকিছু, দেখা করে হয়নি, ফোনের মাধ্যমে হয়। মানে এটা জাস্ট আপনার একাকিত্ব দূর করার জন্য আপনি বুঝতেছেন যেটা আসলে সম্পর্কটা ভালো না বা আমার ভবিষ্যৎ নেই, কিন্তু এটা আসলে আমার সাথে যায়ও না, কিন্তু জাস্ট আপনি একাকিত্ব দূর করার জন্য এরকম সম্পর্কে জড়ানোর মানে বিষয়টা হয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা, আপনি আরেকটা কথা আমাকে বলেন, আপনি কখনো আত্মহত্যার চেষ্টা করেছেন বা আত্মহত্যার চিন্তা মাথায় আপনার আসে? জি, আমি চেষ্টা করেছি, আত্মহত্যার চেষ্টা করেছি। চিন্তা মাথায় অনেককে আসে যে শেষ করে ফেলি এরকমভাবে চিন্তা করতে করতে আমি আসলে ট্রাইও করেছি আত্মহত্যা করার, সুইসাইড করার অ্যাটেম্প করেছি। কয়বার করেছি হবে লাইফে আমি মনে হয় 4-5 বার এরকম। কিভাবে আপনি চেষ্টা করছেন? ফ্যানে ঝুলছি, ওড়নাকে বেঁধে ফ্যানে দিয়ে ট্রাই করেছি। সেই মোমেন্টে আমি যে রুম লক করি নাই, আমি খেয়াল করি নাই। নাকি আসলে ইচ্ছা করে লক করে নাই তাও বলতে পারি না। ওই মোমেন্টেই ঢুকে গেছে আমার বোন। আমি যখনই আপনার পায়ের নিচে থেকে চেয়ারটা ফেললাম, ওই মোমেন্টটাতে আমি একটু হুশটা হারা ফেললাম, আর ওই একটা বোন আমার ধরে চিৎকার করে আমার কীভাবে করে, তারপরে কি হয়েছে জানি না, আমি যত মনে আছে যে আমার বুয়া তাড়াতাড়ি করে বটি দিয়ে উপরের ওড়নাটা কেটে আমাকে ওখান থেকে নামালো। এরকম এই জিনিসটা কয়েকবারই এরকম। কোনো ড্রাগ ওভারডোজ করছেন? ওষুধ খেয়ে অনেকগুলো একসাথে, ঘুমের ওষুধ, অন্য কোনো ওষুধ? জি, ঘুমের ওষুধ। যে যখন দেখলাম যে এটাতে আর হচ্ছে না, এটাতে সমস্যা হচ্ছে, আমি একটা প্রবলেম পড়ে যাচ্ছি, বা এখন আমি রুম লক করলেই আব্বু অনেক বেশি অ্যালার্ট, বোন অনেক বেশি অ্যালার্ট হয়ে যাচ্ছে, আমি এরপরে ওষুধ দিয়ে ট্রাই করেছি অনেকগুলাই, প্রায় 2-3 পাতা ওষুধ এরকম খেয়ে ফেলেছি, ঘুমের ওষুধ। আর ঘুমের ওষুধ কি চিন্তাও করি নাই কিসের ওষুধ, আব্বুর হার্টের প্রবলেমের ওষুধ আছে, হ্যাঁ, সব এরকম মিলাই ঝুলাই খেয়ে ফেলে তারপরে তো হুঁশ নাই, বমি করলাম, তো মরলাম না। এটাই আফসোস যে এত ট্রাই করলেও মরলাম না, বেঁচেই আছি এখন। তাহলে যদি না মরি, এই কষ্ট নিয়ে, এই রাগ নিয়ে, মাথায় এত ধরনের নেগেটিভ থটস নিয়ে, তাহলে আমি কি করে আমি মানে এত অশান্তি নিয়ে কি করব আমি, এটাই বুঝে উঠতে পারছি না আসলে। বুঝতে পারছি তানি, আপনি অনেক কষ্টে আছেন, আপনি আসলে নিজের সাথে পেরে উঠতেছেন না, নিজের ইমোশনের সাথে পেরে উঠতেছেন না, আশেপাশের সিচুয়েশন আপনার সাথে মানে ম্যাচ করতেছে না, সব কিছু মিলে আপনি খুব একটা কষ্টের মধ্যে আছেন। বুঝতে পারছি, আপনি এতক্ষণ সুন্দর করে বললেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা স্যার, এতক্ষণ যে শুনলেন আমার যা যা সমস্যাগুলো, এটা কি কোনো মানসিক সমস্যা, এটা কোনো মেন্টাল ডিসঅর্ডার, কোনো সাইকোলজিক্যাল প্রবলেম? জি, আপনি ভালো প্রশ্ন করেছেন। জি, এটা একটি মেন্টাল ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা একটা ব্যক্তিত্বের অসুখ। যেমন ধরেন, আপনি একটা ব্যক্তি, আপনার একটা ব্যক্তিত্ব আছে, আরেকজন মানুষের আরেক রকম। এটার যখন ডিসঅর্ডার হয়, অসুখ হয়, সেটাকে আমরা বলি পার্সোনালিটি ডিসঅর্ডার। আপনারটা হচ্ছে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা একটি মানসিক রোগ, ডিসঅর্ডার, যেটা চিকিৎসা করলে ভালো হওয়া সম্ভব। এটার কেমন চিকিৎসা হতে পারে? জি, এইটার চিকিৎসা মূলত 2 ধরনের। প্রধান চিকিৎসা হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। সেখানে ডিবিটি, সিবিটি এরকম বিভিন্ন রকম কাউন্সেলিং বা সাইকোথেরাপি দেওয়া হয়। একটু লম্বা সেশন লাগে, ফলোআপে থাকতে হয়। আর দ্বিতীয় চিকিৎসাটা হচ্ছে সেটা মেডিসিন। সারা জীবনের জন্য প্রয়োজন হয় না। যখন একটা মানুষের খুব বেশি রাগ থাকে বা ইম্পালসিভ হয়, খুব বেশি ডাউন বা ডিপ্রেশন ফিল করে, আত্মহত্যার চিন্তা অনেক বেশি আসে, এই সময়গুলোতে আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি, যেগুলো এই বিষয়গুলো কমাতে পারে। তারপর যখন আপনি রেমিশনে চলে যাবেন, সিমটমগুলো থাকবে না, তারপর একটা নির্দিষ্ট সময়ের পরে ওষুধগুলো আমরা আস্তে আস্তে বন্ধ করে দিই। কিন্তু কাউন্সেলিংটা সাধারণত একটু বেশি দিন নিতে হয়, কারণ এটা যদি ব্যক্তিত্বের অসুখ, 18 বছরের পরে একটা মানুষের ব্যক্তিত্ব কিছুটা ফিক্স হয়ে যায়। সেজন্য এটা যদি আমরা পরিবর্তন করতে চাই, একটু পরিশ্রম করতে হবে, আপনাকেও কাউন্সেলিংয়ে আসতে হবে এবং নিয়মিত ফলো আপ করতে হবে। পাশাপাশি যে আমি কয়েকটা ওষুধ লিখে দেবো, সেই ওষুধগুলো আপনি নিয়মিত সেবন করবেন। তারপরে 3 থেকে 4 সপ্তাহ পরে ওষুধ চলা অবস্থায়
কাউন্সিলিং চলা অবস্থায় আপনি আমার সাথে দেখা করবেন। স্যার এই চিকিৎসা যে বলছেন চিকিৎসাগুলো নিলে কি আমি আদৌ ভালো হব? আশা করি অবশ্যই ভালো হবে। এই চিকিৎসা নিলে আপনি ভালো থাকা যায়। গবেষণায় দেখা যায় যারা ঠিকমতো চিকিৎসা নেয় তাদের প্রায় 50% পেশেন্ট এই সমস্যায় যারা ভুগে থাকেন 2 বছরের মধ্যেই অনেকটাই ভালো হয়ে যায়। আর যারা বাকি থাকেন তারাও একটা নির্দিষ্ট কয়েক বছর পরে সমস্যা থেকে অনেকটাই বের হয়ে আসতে পারে যদি ঠিকমতো ফলো আপে থাকেন, কিছু ওষুধ এবং যদি কাউন্সিলিং আপনি কন্টিনিউ করেন। আশা করা যায় এখান থেকে একটু সময় লাগে, কারণ এই বিষয়টা একটু লং লেন্থ চিকিৎসার প্রসেসটা আর কি। যদি ঠিকমতো চিকিৎসাটা নেন আমি আশাবাদী এখান থেকে আপনি অবশ্যই বের হতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি ফলো আপ করবো। জি, আমি আশায় আছি যে আপনি আমাকে হেল্প করবেন, অবশ্যই ইনশাল্লাহ। আমি যেন ঠিক হতে পারি। জি, তাহলে আমি ওষুধ কয়েকটা লিখে দিচ্ছি, আপনি খাওয়া শুরু করেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ যার সাথে কথা বললাম উনি একজন ডামি পেশেন্ট। গোপনীয়তা রক্ষার্থে আমরা একজন ডামি পেশেন্টের সাথে কথা বললাম। ওনার সমস্যা শুনলাম এবং বুঝলাম উনি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। এটা খুব একটা কমন অসুখ, মেন্টাল ডিসঅর্ডার। এটি সাধারণত টিনেজ বা একটু আগে থেকে শুরু হতে পারে। ছেলেদের তুলনায় এই অসুখ মেয়েদের অনেক বেশি, প্রায় দ্বিগুণ বলা হয়ে থাকে। এই যে তানিয়ার যে সিমটমগুলো এতক্ষণ শুনলেন, এর এক বা একাধিক লক্ষণ যদি আপনার মধ্যে থাকে বা আপনার আশেপাশের মানুষের কারোর মধ্যে থাকে, তাহলে আপনার এই অসুখটি আছে কি না তা যাচাই করার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেন। দ্রুত রোগ নির্ণয় হওয়ার পরে যদি ঠিকমতো ওষুধ সেবন করা যায় এবং পাশাপাশি কাউন্সেলিং নেওয়া যায়, তাহলে এই অসুখের আউটকাম খুব ভালো হয়।